সীমানায় পাখিদের ডানায় ডানায় এ জীবন সাথে রঙে এ জীবন সাথে রঙে দেখো কত গল্প বলে যায়, দেখো কত গল্প বলে যায়, সেই গল্পের সমুদ্রে ক্যানভাসে রং করা। আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি, আমাদের প্রাণ, আমাদের বেঁচে থাকার আখ্যান। নমস্কার, ডিডি বসুন্ধরায় আপনাদের সকলকে স্বাগত। প্রকৃতি যখন তার রূপ বদলায়, মানুষের সব শক্তি কিন্তু তার সামনে অসহায় হয়ে পড়ে। আর এক্ষেত্রে সবথেকে বিধ্বংসী ভূমিকা পালন করে ভূমিকম্প। কোনো পূর্বাভাস ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে সে শেষ করে দিতে পারে আমাদের সভ্যতা, আমাদের স্বপ্নগুলোকে। আর সাম্প্রতিক বেশ কিছু ভূমিকম্পের ঘটনা পরপর ঘটে চলেছে আমাদের আশেপাশে। পাশাপাশি আমাদের ভারতের সিসমিক ম্যাপে এসেছে এক আমূল পরিবর্তন। আসুন আমরা বরঞ্চ বিশেষজ্ঞর থেকে জেনে নিই যে কী এই পরিবর্তন এবং আমরা কতটা প্রস্তুত রয়েছে, আমাদের চারপাশের সুরক্ষা বলয় কতটা সুনিশ্চিত সে বিষয়ে একটা ধারণা নিয়ে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জিএসআই এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেল ডক্টর প্রসূন জানা। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। একেবারে শুরুতেই যে প্রশ্নটা রাখবো, সাম্প্রতিকতম সময়ে বিএসআই এর আমরা একটা নতুন ম্যাপ দেখতে পেয়েছি ভারতবর্ষের ওপরে। সেখানে সিসমিক ম্যাপে বেশ কিছু পরিমার্জন করা হয়েছে। তো এই সিসমিক ম্যাপ কেন তৈরি করা হয়, প্রথমেই যদি আমাদের একটু জানান। ভূমিকম্প তো ইদানিংকালে ঘটছে না, ভূমিকম্প অনেক দিন ধরেই হয়ে চলেছে এবং পৃথিবীর সর্বত্রই হয়ে চলেছে। সেটার কারণটা এখন প্লেট টেকটনিক্স দিয়ে ব্যাখ্যা করা হয়। তো সেই ভূমিকম্পের কোন জায়গাটা কতটা ভূমিকম্পর প্রবণ, সেটার একটা মাত্রা ঠিক করতে একটা জোনেশন ম্যাপ তৈরি করা হয়। এটা প্রত্যেকটা দেশেই করা হয়, সুতরাং ভারতেরও আছে। এই সেসমিক জোনেশন ম্যাপটা তৈরি হয়েছিল ফার্স্ট হচ্ছে 1962 সালে, তারপর 1967, তারপর আসে আমাদের সেই 26শে জানুয়ারি ভুজ আর্থকোয়েক। এরপরে 2002 সালে নেক্সট রিভিশনটা হয়, পরিমার্জনটা হয়। তারপরে এই সম্প্রতি হয়েছে, এটা এখনও কিছুটা হয়তো ভ্যালিডেশন বাকি আছে, তবে কাগজে বেরিয়েছে যখন নিশ্চয়ই হয়েছে, এই নিয়ে কাজকর্ম চলছে। এবার প্রাথমিকভাবে আমাদের যে ম্যাপগুলো তৈরি হয়েছিল 1962-66-তে, 67-তে, সেখানে 5টা ভাগ ছিল, 1 2 3 4 5 ইন রোমান। এটার পর দেখা গেল এর মধ্যে ভুজ আর্থকোয়েকের আগে, এবার যদি আমরা ইন্ডিয়ার ম্যাপটা দেখি, আমাদের উত্তর প্রান্তে আছে হিমালয়, তারপরে আছে আমাদের একটা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, যেটা যার মধ্যে দিয়ে গঙ্গা বয়ে চলেছে। তার তলায় আছে বিন্ধ্য পর্বতমালার সাউথে, দক্ষিণ দিকে রয়েছে পেনিনসুলার ইন্ডিয়া, যেটা রিলেটিভলি স্টেবল। কিন্তু 1993 সালে লাটুর আর্থকোয়েক আমাদের চোখ খুলে দেয়, যে লাটুর আর্থকোয়েক দেখা যায় সেটা ওই রিলেটিভলি স্টেবল জায়গায় অবস্থিত হওয়া সত্ত্বেও আর্থকোয়েকে ভয়ঙ্কর ড্যামেজ হয়। সেই থেকে আমাদের ওই 2002-এ ওইটা এবং ভুজ আর্থকোয়েক মিলিয়ে আমরা 1 নম্বরটাকে 2 নম্বরের সাথে মিলিয়ে দিয়েছিলাম, মিশিয়ে দিয়ে 2 থেকে স্টার্ট হয়েছিল, 2 3 4 5। এবার আমরা যদি পুরনো ম্যাপটার দিকে তাকাই, পুরনো যে 2002 সালে, সেখানে দেখতে পাবো যে আর্থকোয়েক আপনার
কোটা চারেক আর্থকোয়েক 8 অ্যান্ড অ্যাবাভ, যেগুলোকে আমরা বলি মেজর আর্থকোয়েক, তার তলায় একটু কম ইন্টেন্সিটি, কারণ আর্থকোয়েক স্কেলটা তো লগারিথমিক স্কেল, সেটা মানে এক স্কেল জাম্প করলে 10 গুণ তার তীব্রতা বেড়ে যায়, সে অনুযায়ী ড্যামেজটা হয়। সুতরাং 8 অ্যান্ড অ্যাবাভ এটাকে, এই আর্থকোয়েকগুলো হয়েছে, সেটা হচ্ছে প্রথমে হয়েছে 1905-এ কাংড়া আর্থকোয়েক, যেটা কিনা নর্থ ওয়েস্টার্ন উত্তর পশ্চিম হিমালয়াতে। তারপরে হয়েছে 1897, তারও আগে 1897-এর আসাম আর্থকোয়েক, সেটা একটা যুগান্তকারী। এর থেকেই বোধহয় যে সেসমিক ওয়েভের গবেষণা করে জিএসআই থেকে ওল্ডহ্যাম সাহেব আমাদের সেসমিক ওয়েভের প্রপার্টিগুলো বার করেছিলেন। সুতরাং এদিক থেকে ইন্ডিয়া এক হিসাবে পথিকৃৎ, এবং জিএসআই, আমিও জিএসআইয়ের একজন কর্মী হিসাবে সেই হিসাবে গর্বিত। এই হিসাবে হয়েছিল 1897 গেল, তারপরে আসলো 1950-এ হয়েছিল একটা আর্থকোয়েক, 1934-এ বিহার নেপাল আর্থকোয়েক হয়েছিল, এবং তারপরে হয়েছিল 2004-এর আন্দামান যে নিকোবরে, যেটা আমরা সুনামির আকারে দেখতে পেয়েছি, সুনামিজেনিক আর্থকোয়েক যেটা হয়েছিল। তা এইটা যদি দেখি, এর পরে কিন্তু যদি হিমালয়ের নর্দার্ন আর্কটা দেখি, এটা 2500 কিলোমিটার জুড়ে একটা আর্ক হিসাবে আছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলও আছে, যেমনি পশ্চিমাঞ্চলে আছে, মধ্যিখানে একটা সেন্ট্রাল হিমালয় আছে। এবার আসাম আর্থকোয়েক যে দুটো হয়েছে 1897 আর 1950-এ, আর কাংড়া আর্থকোয়েক 1905, এটা নর্থ ওয়েস্টে, এটা একদম নর্থ ইস্টে। এর মধ্যিখানে একটা গ্যাপ এরিয়া ধরতে পারি আমরা, যেখানে ওই মেজর আর্থকোয়েকটা হয়নি। এখন বিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন গবেষণা করে, ইন্ডিয়ান গবেষকদের মধ্যে অনেকেই আছেন, সিপি রাজেন্দ্রনের নাম করতে পারি, বাইরে থেকে বিনহ্যাম সাহেব আছেন, উনিও বলছেন, এরা সব ডিফারেন্ট অ্যানালিসিস করে বলছেন যে এই এলাকাটা হচ্ছে একটা সেসমিক গ্যাপ, মানে এখানে এখনো স্ট্রেনটা অ্যাকিউমুলেট করছে। সুতরাং সেই হিসাবে এটাকে অনেক দিনই বলা হচ্ছে, কিন্তু দেখা গেছে আর্থকোয়েক, এরকম বড় টাইপের আর্থকোয়েক রেকার করে, মানে পুনর্বার হয়, কিন্তু এখনো অবধি আর্থকোয়েকের প্রেডিকশন বলতে যেটা বোঝায়, সেটা যদি জিজ্ঞেস করেন আমাকে, সেটা বলতে গেলে আনফর্চুনেটলি, মানে দুর্ভাগ্যজনকভাবে আমাকে বলতে হবে, না, এখন আর্থকোয়েক প্রেডিকশন করা সম্ভব হয়নি। একমাত্র 1975-এ চায়নাতে একবার আর্থকোয়েক প্রেডিকশন করা সম্ভব হয়েছিল, সেটাতেও বেশ বড় লেভেলের আর্থকোয়েক ছিল, 7.9 টাইম, এক্স্যাক্টলি মনে পড়ছে না, 7.9-এর কাছাকাছি, অ্যারাউন্ড 7.9, সেখানে প্রেডিক্ট করা সম্ভব হয়েছিল। কিন্তু তার পরের বছরই চায়নাতেই আরেকটা জায়গায়, ওরই অ্যাডজেসেন্ট অঞ্চলে আর্থকোয়েক প্রেডিকশন করা সম্ভব হয়নি, যদিও সেটা বলা হয়েছিল যে এই জায়গায় হতে পারে। সুতরাং আর্থকোয়েকের যেটা সমস্যা, আমরা জানি কোন জায়গাটা হবে, কিন্তু এক্স্যাক্টলি পিন পয়েন্ট করা আর টাইমটা পিন পয়েন্ট করা সম্ভব না। এই যে আপনি বললেন একটা সিসমিক গ্যাপ রয়েছে ভারতের ক্ষেত্রে, সেন্ট্রাল হিমালয়ান রেঞ্জটাকে ধরে, তো বিজ্ঞানীরা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে দেখছেন যে এখানে চ্যুতিরেখায় শক্তি সঞ্চয় হচ্ছে, এবং যে কোনো দিন এই অঞ্চলটা একটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতেই পারে। তো আমরা সেক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি নিলে আগামী দিনে কিছুটা নিরাপদ থাকা সম্ভব, মানে আমাদের কনস্ট্রাকশন প্ল্যানগুলো, বিশেষত আমরা দেখি যে এখন হিমালয়ান অঞ্চলে রাস্তা তৈরি বা বিভিন্ন ব্রিজ, ড্যাম তৈরি, এগুলোর কাজ অনেকটা বেড়ে গেছে, তো সেক্ষেত্রে কি প্রিকশন আগের থেকে নেওয়া যায়? আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি, যেটা আমি মিস করে গেছি আগের বার, যে এই যে 2015-এ 25 এপ্রিল যে আর্থকোয়েকটা হয়েছিল, এটা কিন্তু বহুদিন ধরেই বলছিল এখানে আর্থকোয়েক হবে। সেটা হয়েছে 1934-এ, যেটা আর্থকোয়েকটা হয়েছিল তার একটু ওয়েস্টে,
একটু ওয়েস্টে, মানে ওই গ্যাপ এরিয়ার মধ্যে। তার মানে এই যে বলা হচ্ছে, এটা কিন্তু আশঙ্কাটা অমূলক নয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সঠিক আমরা সময় সঠিক বা- সময় এবং সঠিক জায়গাটা, এবং যে মানে ম্যাগনিটিউডের আর্থকোয়েক প্রেডিক্ট করেছিল মানে বিজ্ঞানীরা কাজ করে অলমোস্ট কাছাকাছি গেছে। সুতরাং আমাদের যে গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও সঠিক দিকে এগোচ্ছে, এটা আমরা বলতে পারি। এবার আপনার প্রশ্নতে আসি, যে এবার আর্থকোয়েকের ড্যামেজ কিভাবে হয়। আর্থকোয়েক মানে হচ্ছে আমরা প্রাথমিকভাবে বলি যে ভূমির মধ্যে কম্পন। কম্পন। এবার কম্পন কি হবে? কম্পন হবে একটা ফল্ট বা চ্যুতি রেখার বরাবর। এখন ফল্টটা, এইটা যদি ফল্ট হয়, মানে আমার দুটো হাতের জাংশনটা মানে সংযোগস্থলটা ফল্ট লাইন যদি হয়, এবার ফল্টের মুভমেন্ট 3 রকম হতে পারে। একটা হচ্ছে সাইডওয়াইজ মুভমেন্ট, একটা হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্ট, আরেকটা হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট। এই 3 রকম মেন হতে পারে। তা 1934-এর আর্থকোয়েকটা ছিল সাইডওয়াইজ মুভমেন্টের উপর। এবার সেটা রেসপেক্টে চিন্তা করলে এই সুনামি যেটা হয়েছিল সেটা ছিল এরকম মুভমেন্ট, মানে ফল্টের আমরা বলি এই দিকটা, ফল্টের এই দিকটা পা রাখলে এদিকটা ফল্ট প্লেনটা যদি এই দিকে এটা ঢাল তৈরি হেলিয়ে করে। থাকে, ঢালটা এদিকে থাকে, তাহলে এটাকে বলি ফুটওয়াল, এটাকে বলি হ্যাঙ্গিং ওয়াল। হ্যাঙ্গিং ওয়ালটা যখন নেমে যাবে তখন হচ্ছে ওটা নর্মাল ফল্ট। সাইডওয়াইজ যদি মুভমেন্ট করে, কোনো রকম নামা ওঠার ব্যাপার নেই, তখন সেটাকে স্ট্রাইক ফল্ট। আর হ্যাঙ্গিং ওয়ালটা যদি উপরে উঠে যায় সেটা হচ্ছে থ্রাস্ট ফল্ট বা রিভার্স ফল্ট। এবার সুনামিজেনিক আর্থকোয়েক যেটা হয়েছিল সেটা একটা সমুদ্রতলের মধ্যে ওই থ্রাস্ট ফল্টের জন্য হয়েছিল। তার জন্য জলরাশিটা উঠে গিয়ে ওই সব ঘটনা ঘটিয়েছিল, সেটা প্রসঙ্গে পরে আসছি। এবার আর্থকোয়েক ড্যামেজ যেটা হতে পারে, ড্যামেজ হতে পারে গ্রাউন্ডে ড্যামেজ হতে পারে, অথবা গ্রাউন্ডের ওপরে যা আছে ইনক্লুডিং আস, আমরা তাদেরও ড্যামেজ হতে পারে। আমি পড়ে গিয়ে আহত হতে পারি, বিল্ডিং একটা ড্যামেজ হতে পারে। এবার আপনি যেটা বললেন যে এখন আফটার 2001 ওর ইন্ডিয়া ডেভেলপ করছে, বেশ দ্রুত গতিতে ডেভেলপ করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই তুলনায় কি সেইসমিক যে প্রিকশনগুলো নেওয়া উচিত সেগুলো কি মেনটেন হচ্ছে? প্রশ্নটা এখানেই। তা এবার একটু যদি বোঝাই যে কিভাবে আর্থকোয়েকটা বিল্ডিংকে এফেক্ট করে, খুব সিম্পলি। এবার ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, খুব সাধারণ এক্সাম্পল। ধরুন আপনি বাসে চলছেন, বিল্ডিংটা আছে কিন্তু আপনার গ্রাউন্ডের ওপরে, ঠিক আছে, এই গ্রাউন্ডের ওপরে বিল্ডিংটা আছে। এবার বাসটা একটা জায়গায় স্টপে থামলো, এবার বাসটা চলতে শুরু করলো। কি হয় যে স্থিতিজাত্যের জন্য আমরা বডির তলাটা আমার চলতে থাকে, কিন্তু বডির ওপরটা পিছিয়ে যায়, আমরা পিছিয়ে যাই। তা বিল্ডিংয়ের ক্ষেত্রেও সেইটাই হয়। সেটা ছবি যদি একটা দেখানো যায়, এই ছবিটা দিয়ে আমরা দেখাতে পারি যে বিল্ডিং ওরকম হেডটা আর বেসটা দুটোর থেকে মানে দুটো ডিফারেন্টলি বিহেভ করে। বেসটা মানে বেসটা সরণ হয়, ওটা কিন্তু এক জায়গায় থাকার চেষ্টা করে, কিন্তু সেইগুলোকে আমরা মানে একটা বিল্ডিংয়ের ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার চারটে ওয়াল। ধরুন খুব সিম্পল বিল্ডিংয়ের ক্ষেত্রে 4টে ওয়াল এবং যে কলাম আছে, আরসিসি যদি হয়, কলাম আছে, সেইগুলো কলাম এবং বিম। এবার যেটা হয় বিল্ডিংয়ের ক্ষেত্রে, যেটা হয় এখনকার ক্ষেত্রে, যে প্র্যাকটিসটা আমরা মানে যা ফলো করা হয়, ওয়ালগুলো হয় খুব পাতলা। আগেকার বিল্ডিং যদি দেখেন ভাঙতে দম বেরিয়ে যাবে, অনেক মোটা। আর এই বিল্ডিংয়ের ওয়ালগুলো একটা ইটের ওপরই হয়, বা তার যে কনস্ট্রাকশন মেটেরিয়াল সেটা অতটা ভালো নয় আগেকার মতো। আর কালামের ওপর অতটা জোর দেওয়া হয় না, কোনোটা সরু, কোনোটা মোটা বা কোনোটা মিসিং, এরকমভাবে
বিল্ডিংয়ের মধ্যে একটা ইনহোমোজিনিটি মানে অসামঞ্জস্যতা তৈরি হয়। সেই কারণে বিল্ডিংয়ের একটা আর্থকোয়েক যখন আসলো, সেটা তো একটা সেসমিক লোড দিল, বিল্ডিংয়েরও একটা বিল্ডিংয়ের ওপর একটা লোড দিল। এবার সেই অসামঞ্জস্যতা যত বেশি থাকবে তত সেটা ইরেটিক্যালি বিহেভ করবে, মানে ঠিকঠাক বিহেভ করবে না। এবং এক্ষেত্রে বলা যায় যে বিল্ডিংয়ের প্ল্যান যত সিম্পল হবে তত বেটার। আমাদের ক্ষেত্রে যেরকম বিল্ডিংটা কোনো জায়গায় এরকম অ্যাঙ্গুলার থাকে, এল শেপেড থাকে, এই যে জয়েন্টটা, এল শেপেডের যে জয়েন্টটা, এইগুলো কিন্তু খুব ভালনারেবল। এগুলোকে টেকনিক্যাল টার্মে বলে সেটব্যাকস। মানে এই বরাবর ড্যামেজগুলো হবে। বা দুটো বিল্ডিং পরপর উঠেছে, তার পাশে একটা সেপারেশন জয়েন্ট থাকে, সেপারেশন জয়েন্ট দিয়ে ওটা যাতে বিল্ডিং, এই জায়গাগুলো হচ্ছে সেটব্যাক, এগুলো হচ্ছে ভালনারেবল। আর বিল্ডিং সিম্পল মানে খুব লম্বাও হবে না, খুব এরকম এরিয়া ওয়াইজ খুব লম্বা কিন্তু হাইটটা খুব কম, বা লম্বা এখানে যেরকম কলকাতায় যেরকম 42 বিল্ডিংটা আছে, ডেফিনেটলি ওটা সিসমিক্যালি মানে ওটা আশা করব প্রিকশন নিয়েই করেছে। কিন্তু ওই বিল্ডিং যদি ঠিকঠাক ফাউন্ডেশনের উপর ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বিল্ডিং ড্যামেজ হতে বাধ্য। আরেকটা ইম্পর্টেন্ট যেটা হয় এখনকার প্রত্যেকটা শহরেই, ইভেন ভুজ আর্থকোয়েকেও দেখা গিয়েছিল, আমরা বলি সফট স্টোরি, যেটা হচ্ছে গ্রাউন্ড স্টোরি, যেটা পিলারের ওপর আছে, সেই পিলারের ওপর বাকি বিল্ডিংটা আছে, টোটাল বিল্ডিং, সেটা ধরে নিলাম আমি, সেটা স্কোয়ার, মানে আর পিলারগুলো সরু, সেখানে গাড়ি রাখা হয়, এই তো গাড়ি রাখার জন্য যে জায়গাটা, সেইটা যদি পিলারগুলো ঠিকঠাক না হয়, মানে পিলার করার সময় রড, ডিফারেন্ট টাইপসের রড দেয়, সেগুলোর একটা পার্টিকুলার থিকনেস থাকে, বা টাই বিম থাকে অনেকগুলো, সেটার ঘনত্ব যদি কমিয়ে দেয় কোনো কারণে, এগুলো করেই থাকে, মানে করাপ্ট যারা ডেভেলপার তারা করে থাকে মানে পয়সা বাঁচানোর জন্য। সেইগুলো হলে এইটা কি হয়, তখন এই কালামের ওপরে যে জিনিসটা আছে এই ইউনিটটা হোমোজিনিয়াসলি বিহেভ করা শুরু করে, আর এইটা তখন দুলতে শুরু করে। মানে আপনি কল্পনা করুন একটা স্প্রিং, তার উপরে একটা পেন্ডুলাম টাইপের বল বসিয়ে দিলাম 10 গ্রামের, এবার যত জোরে আর্থকোয়েক আসবে এটা দুলতে থাকবে, তো বাড়িটা ওরকম দুলতে থাকবে, যতক্ষণ ওটা উইথস্ট্যান্ড করতে পারবে ওই কালামটা ততক্ষণ ওটা সেফ, আদারওয়াইজ ভেঙে পড়বে। এরকম ক্ষেত্রে দেখা গিয়েছিল ভুজ আর্থকোয়েকের ক্ষেত্রে, যদিও আর্থকোয়েকের এপিসেন্টারটা ছিল প্রায় 300-250 কিলোমিটার দূরে, আহমেদাবাদে এরকম মানে প্রায় 150টা এরকম বাড়ি ভেঙে গিয়েছিল, মানে এরকম মানে ড্যামেজ হয়েছিল। এখন এই ড্যামেজগুলো ফ্যাটালিস্টিক হতে পারে, কারণ কথায় আছে যে আর্থকোয়েক ডাজন্ট কিল বাট বিল্ডিং স্কিল। এই সম্পর্কে বিলহামেরও একটা পেপার আছে, পেপারটার টাইটেলটাও সুন্দর, যে বিল্ডিংস অ্যাজ ওয়েপন্স অফ মাস আর্থকোয়েক ডিস্ট্রাকশন, সেখানেও উনি লিখেছেন। এবং এগুলো কোথায় হয় উনি ওটাতে একটা ইয়েও দিয়েছিলেন, ওটাতে একটা গ্রাফও দেখিয়েছিলেন একটা অ্যানালিসিস করে, যে ডেভেলপড কান্ট্রিতে এগুলো কম হয়, এই বিল্ডিং ড্যামেজ থেকে মৃত্যু। আর রিলেটিভলি পুয়ার, যেমন আফ্রিকান কান্ট্রিজ বা আমাদের মতো উন্নতশীল দেশ, উন্নত যারা চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে এগুলো বেশি হয়। এই প্রসঙ্গে আরেকবার জানতে চাইছি যে স্যার, আপনি অনেকটা বললেন যে ভূমি রিলেটেড যারা রয়েছেন তাদের কথা, কিন্তু এবং যদি আমাদের মাটির নিচে কোনো ভূকম্পন তৈরি হয় তার ওপরের যে ড্যামেজগুলো হবে সেগুলোর সম্পর্কে, কিন্তু
যদি আমরা সুনামির কথায় যাই, প্রসঙ্গে যাই, সেটা তো সমুদ্র পৃষ্ঠের তলায় এক ভূকম্পন এবং সেখান থেকে সুনামি আসছে। আপনি নিজে 2004 সালে আন্দামান নিকোবরে ছিলেন বা সেখানে প্রত্যক্ষ করেছেন। সেই সময়কার যে অভিজ্ঞতা, মানুষ মানে এমন অনেক প্রাণ হয়তো বাঁচানো সম্ভব হতো যেটা তারা সচেতন ছিলেন না বলে বাঁচতে পারেননি। তো আপনি কি কি দেখেছিলেন, সেই দু একটা অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন। সুনামি হচ্ছে সেটাও কিন্তু ভূমিরই কম্পন। সেটা হচ্ছে সমুদ্র, তার উপরে সমুদ্র জল আছে, ঠিক আছে, ভূমি সমুদ্রতল, তার উপরে জল আছে। এবার ধরুন একটা বাটির মধ্যে জল নিলেন, বাটিটাকে অর্ধেক করে দিন, অর্ধেক করে দিয়ে এই দিকে বলেছিলাম যে রিভার্স ফল্ট দিয়ে হয়েছে, এই দিকটাকে তুলে দিলেন। এবার তো জলটা ঝাঁকুনি খেয়ে উঠবে, সেইটা একটা সমুদ্রের মধ্যে দিয়ে আসতে থাকবে। সেটা যতক্ষণ গভীর সমুদ্রে আছে তার স্পিড কিন্তু প্রচুর বেশি, প্রায় ঘন্টায় আমি একটা এক্সাম্পল বলছি, 3000 থেকে 3500 কিলোমিটার পার সেকেন্ড এরকম গতিতে সে চলে যাচ্ছে। সেই সময় যদি কোনো জাহাজও ওপর থেকে থাকে সে কিন্তু বুঝতে পারবে না। এবার যেই সে আসলো সমুদ্র তটের দিকে, তটটায় আসলে কি হলো, সমুদ্রের এনার্জি কিন্তু একই আছে, কাইনেটিক এনার্জি যেটা, সেটা কিন্তু একই আছে, কিন্তু ওর স্পিড কমে গেল মানে তার অ্যাম্পলিটিউড মানে বিস্তারটা বাড়লো। এই যে ঢেউয়ের যে উচ্চতা, সেই উচ্চতাটা গিয়ে ল্যান্ডে হিট করে, এবং ল্যান্ডে হিট করে ওরা কিছু দূর অবধি যায়, বেশ কিছু দূর অবধি যায়। এবার সেটাকে ড্যামেজ করতে থাকে, এবার আবার ব্যাক করে। এবার দুটো কারণে সুনামির ড্যামেজটা এক্ষেত্রে মারাত্মক হয়েছিল। এক হচ্ছে এটা 2-3 বারে আসে, প্রথমবার, তারপরে কিছুটা সময় নিয়ে আরেকবার, এবং ফার্স্ট টাইমটা অতটা হয় না, ফার্স্ট টাইমটা অতটা ড্যামেজিং হয় না এটার উচ্চতাটা, কিন্তু সেকেন্ড বা থার্ড টাইমে যখন আসে তখন সেটা মারাত্মক উচ্চতায় আসে এবং পেনিট্রেট করে ল্যান্ডওয়ার্ড, সমুদ্রতল থেকে ভেতর দিকে। এবার আন্দামান নিকোবরে যেটা হয়েছিল, যেই সমুদ্রতলটা আর্থকোয়েকের জন্য সরে গেছে, অনেকে ওরা নেমেছে, মাছ টাছ বেরিয়েছে, নেমেছে। এক্ষেত্রে ওরা অনেকে মারা গেছে, এরকম হয়েছে। কিন্তু সারপ্রাইজিংলি, মানে আশ্চর্যজনকভাবে, ওখানকার যে পুরনো উপজাতি যারা, জারোয়া, সোমপেন, এরা কিন্তু আগে থেকেই ওরা আন্দাজ করতে পেরেছিল, কারণ মানে প্রকৃতির কাছাকাছি থাকার যে ফলটা ওরা, এবং ওদের মানে কমিউনিটির মধ্যে ওটা চালু আছে আর কি, মানে প্রজন্মের পর প্রজন্ম ওরা ওটাকে ক্যারি ফরওয়ার্ড করেছে, যে জন্য ওরা কিন্তু ওপর দিকে চলে গিয়েছিল। ওই রকম একটা আর্থকোয়েক, যেই জল সরে গেছে ওরা কিন্তু ওপর দিকে চলে গেছে, ওদের খুব একটা ড্যামেজ হয়নি। যা ড্যামেজ হয়েছে আমাদের মতো আধুনিক মানুষের, তো সেরকম দেখেছিলাম আমরা। খুব সুন্দরভাবে বললেন স্যার। আমি একদম শেষে ছোট্ট করে জানতে চাইবো যে আমরা কিছুদিন আগে দেখলাম নভেম্বর মাসে বাংলাদেশে ভূকম্পন হয়েছে এবং সেখানেও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তার একটা প্রভাব আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গের তৎসংলগ্ন অঞ্চলে এসে পড়েছিল। তো আগামী দিনে কলকাতার জন্য কি আশঙ্কা রয়েছে বা কলকাতার অবস্থানটা কি, এটা দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাইবো, যদি ছোট্ট করে বলে দেন। কলকাতা বলতে, কলকাতার যে ভূতাত্ত্বিকগতভাবে কলকাতা যেখানে আছে সেটা হচ্ছে আমরা বলি বেঙ্গল বেসিন মানে একটা বাটির মতো অংশ, সেখানে সেডিমেন্ট জমা পড়েছে, হিমালয় থেকে ওয়েদার্ড হয়ে এসে জমা পড়েছে। তার একটা সেডিমেন্ট থিকনেস আছে, সেই সেডিমেন্ট থিকনেস কোনো জায়গায় বঙ্গোপসাগরে যদি চলে যাই 6000 মিটার অবধি আছে, কোনো জায়গায় 3000 মিটার মানে 3 কিলোমিটার এরকম। তা কলকাতা মধ্যে দিয়ে একটা হিঞ্জ জোন গেছে, যেটাকে বলা হয় ইওসিন হিঞ্জ জোন। তো কলকাতা সংলগ্ন মানে দার্জিলিং, ভুটান হিমালয় ছাড়া, সিকিম হিমালয় ছাড়া তলার দিকে নেমে আসলে মোটামুটি ওই সেডিমেন্টি বেশি, ডিফারেন্ট থিকনেসের। এবার কলকাতায় ভূমিকম্প হবে না এটা
তো প্রথমেই বলে দেওয়া হয়েছে পৃথিবীর কোনো জায়গায় ভূমিকম্প হতে পারে না তা নয়। এবার যেটা একটু ইতিহাসের দিকে যদি দেখি, কলকাতায় লাস্ট যে ভূমিকম্পটা থেকে একটু ড্যামেজ হয়েছিল সেটা 1964-এ, সেটা কিন্তু সমুদ্রের মধ্যে আর্থকোয়েক হয়েছিল, প্রায় 6 ম্যাগনিটিউডের আর্থকোয়েক। সেখানে ওই উপকূলবর্তী কিছু ড্যামেজ হয়েছিল। এছাড়া 1930 সালে, 1918 সালে শ্রীমঙ্গল আর্থকোয়েক, 1897 সালে এখানেও কিছু কিছু ড্যামেজ হয়েছিল। যেমন এদের মধ্যে কোনো একটাতে সেন্ট পলস চার্চ, এগুলো একটু একটু ড্যামেজ হয়েছিল। তা সেগুলো খুব একটা বড় ড্যামেজ নয়। সুতরাং কলকাতায় এখনও অবধি যেগুলো আছে সেগুলো হচ্ছে আর্থকোয়েক যেগুলো আমরা দেখতে পাই, ইভেন যা লাস্ট যে বাংলাদেশে হলো বা 2015-এর যে আর্থকোয়েক, সেগুলো হচ্ছে ফার সোর্স আর্থকোয়েক, মানে অনেক দূরে আর্থকোয়েকের প্রভাবটা কলকাতায় এসছে। তো সেই হিসাবে বিল্ডিংগুলোকে স্ট্রং করা দরকার, এবং বিশেষ করে যেগুলো জলাশয় ভরিয়ে হচ্ছে। সভ্যতার যে উন্নয়ন তার দিকেও কিন্তু আমাদের বিজ্ঞানীদের একটা দৃষ্টি রয়েছে এই ভূমিকম্প বিষয় নিয়ে। আজকের আলোচনা থেকে আপনারা বুঝতেই পারলেন যে প্রকৃতির ভয়াবহতা থাকবেই, কিন্তু তার থেকে নিরাপদে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আমাদের কিছু প্র্যাকটিস করা দরকার, এবং কিছু নীতি নির্ধারণ যেগুলো বৈজ্ঞানিকরা বলছেন সেগুলো মেনে চলা দরকার। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো পরিবেশ ভাবনায়, কোনো পরিবেশ আলোচনায়। নমস্কার।